নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। অরুণের গল্প কথা চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, মনে আছে তো সেই ছেলেবেলার রাতগুলো, যখন আমরা দাদু ঠাকুমার পাশে গা ছমছম করা গল্প শুনে ঘুমিয়ে পড়তাম। আজ সেই হারানো শৈশবের দোরগোড়ায় নিয়ে আসতে চলেছি। আজ তোমরা শুনতে চলেছ এমন এক গল্প যেটা তোমাদের মনে করিয়ে দেবে সেই ফেলে আসা দিনগুলোকে, যেখানে ছিল ভয়, রহস্য আর শিহরণ মেশানো আনন্দ। আজ তোমরা শুনতে চলেছ লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও জমিদার বাড়ির কুঁয়ো। আমাদের আজকের গল্পটি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক করবে আর তোমাদের প্রিয়জনের সাথে শেয়ার করবে, যাতে তারাও ফিরে যেতে পারে নিজেদের শৈশবের সেই জাদুকরী সময়। আর হ্যাঁ, আমাদের অরুণের গল্প কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করছি আজকের উপস্থাপনা লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও জমিদার বাড়ির কুঁয়ো পর্বে। তারানাথ তান্ত্রিক ছায়ামূর্তি দেখে কিভাবে বুঝতে পারলো? রাতে ঠিক কি ঘটেছিল আমাকে একটু বলো তো। রাধাকান্ত দুই চোখে আবার ভয় দেখা গেল। কালকের কথাটা মনে করতে গিয়ে তার গোটা শরীরটা যেন একটা অদ্ভুত ভাব খেলে গেল বলেই মনে হলো। ততক্ষণে বিকেল পেরিয়ে সন্ধে একটু একটু করে নামতে শুরু করেছে। রাধাকান্ত কিছুক্ষণ চুপ করে থেকেই বলল, আপনি তো জানেন আমি বাবার পাশের ঘরেই ঘুমাই। কাল রাতেও তেমনই ঘুমিয়েছিলাম। হঠাৎ অনেক রাতের দিকে মনে হলো কেউ একটা যেন আমায় ডাকছে। আমি ঘুম চোখে উঠেই দরজা খুলে বারান্দায় এলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আবার ঘরের ভেতরে ঢুকতে যাব, হঠাৎ শুনতে পেলাম একটা মেয়েলি গলা। ওই মেয়েলি গলায় কেউ যেন আমার নাম ধরে ডাকছে। একটা অদ্ভুত গলায় বলছে, রাধাকান্ত, রাধাকান্ত। গলাটা শুনে আমার ভয় পাওয়ারই কথা ছিল ঠাকুর মশাই। রাতের বেলায় এমন ভাবে যে কে ডাকতে পারে সেটা বুঝতে পারবো না, এতটা বোকা আমি নই, বিশেষ করে নিত্যানন্দের মৃত্যুর পরে। কিন্তু আমার মাথায় যে কি ঢুকেছিল আমি কোনো কিছুই চিন্তা করতে পারছিলাম না। আমার মনে হলো ডাকটা ভেসে আসছে আমার এই নিজের শরীরের ভেতর থেকে। দুপা এগোতেই হঠাৎ মনে হলো ডাকটা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। আমিও তাই একটু একটু করে নিচের দিকে নেমে গেলাম। তারপর কখন যে সিঁড়ি বেয়ে একতলার বারান্দার কাছে এসে পড়েছি সেটা ভালোভাবে মনে করতে পারছি না। একতলার বারান্দার কাছে এসে সিঁড়ি দিয়ে নামার সময় ছোট্ট একটা হোঁচট খেতেই আমার সম্বিত ফিরে এলো। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি উঠে ফিরতে যাব, এমন সময় মনে হলো কেউ একটা যেন কাঁদছে। কেউ যেন ওই অনুনয় বিনয়ের সুরে কাঁদছে আর মাঝে মাঝে বলছে, এখানে যে আমার বড় কষ্ট রাধাকান্ত, আমায় এখান থেকে উদ্ধার কর, উদ্ধার কর আমায় এখান থেকে। এই কান্নার শব্দ শুনে আমি আর চুপ করে থাকতে পারছিলাম না ঠাকুর মশাই। বারান্দাটা পেরিয়ে দেখবো বলে যেই বাইরে মুখ বাড়িয়েছি অমনি বৃষ্টির ঝাপটা এসে আমার গায়ে লাগলো। ঠিক তখনই মনে হলো আমার থেকে খানিকটা দূরে কেউ একটা দাঁড়িয়ে আছে। তার পরনে একটা লাল পেড়ে সাদা শাড়ি। ওই বৃষ্টির মধ্যেও তাকে আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, একটা মেয়ে। আর আমার মনে হলো মেয়েটাকে যেন আমি চিনি, কোথাও একটা দেখেছি, কিন্তু ঠিক মনে করতে পারছি না। আর অদ্ভুত ব্যাপার ঠাকুর মশাই, ওই মেয়েটাকে আমার চেনা মনে হতেই আমি যেন কখন নিচে নেমে পড়লাম। বৃষ্টির মধ্যেই সেখান থেকে আরো খানিকটা সামনে এগোতে হঠাৎ মনে হলো আপনি আমায় ডাকলেন। কিন্তু বিশ্বাস করুন ঠাকুর মশাই, পিছনে ফিরে যে তাকাবো সে ক্ষমতাটুকু আমার তখন ছিল না। আমার ঘাটটা যেন কেউ একটা শক্ত করে ধরেছিল। তারপর দেখতে পেলাম ওই মেয়েটা আস্তে আস্তে মাটিতে বসে পড়ল।
তারপর ওই হামাগুড়ি দিয়ে বাচ্চা যেভাবে সামনে এগোয় ঠিক সেইভাবে মেয়েটা আমার দিকে একটু একটু করে এগিয়ে আসতে থাকলো। ঠাকুরমশাই, প্রচন্ড ভয়ে আমি আমি চিৎকার করে উঠতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু মনে হলো গলার কাছটা বরফের মতো ঠান্ডা, কোনো শব্দ গলা থেকে বাইরে বেরোচ্ছে না। কি করব না করব বোঝার আগেই পেছনে আবার পায়ের শব্দ পেলাম। আমি বুঝতে পারছিলাম আপনি এগিয়ে আসছেন, আমায় ডাকছেন, কিন্তু আপনার কথায় সাড়া দেবার মতো ক্ষমতা আমার ছিল না। ওই 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 মেয়েটাকে তখন দেখতে আরো আরো অদ্ভুত, আরো অস্বাভাবিক, ভয়ঙ্কর লাগছিল। ওর ওর দুই চোখ সাদা, আর আর ওর ফ্যাকাশে মুখের ভেতর থেকে লাল লাল একটা আগুনের মতো কিছু বেরোচ্ছিল। গোটা শরীরটা কঙ্কালসার, আর ওই কঙ্কালের উপর কেউ যেন চামড়া বসিয়ে দিয়ে গেছে। পরনের কাপড়টা শত ছিন্ন। ও ও খিলখিল করে হাসছিল, আর হাসতে হাসতে বলছিল, আমায় চিনতে পারছিস না? চিনতে পারছিস না আমায়? বিশ্বাস করুন, আমি আমি বলার চেষ্টা করছিলাম, না না আমি তোমায় চিনতে পারছি না, কিন্তু কিন্তু কিছুই বলতে পারছিলাম না। আমার আমার গলা পুরো বন্ধ হয়ে গিয়েছিল। ওই ওই মেয়েটা আমার আমার আরো কাছে এসে পড়েছে। প্রচন্ড ভয়ে আমার গোটা শরীরটা তখন পাথরের মতো হয়ে গেছে। আমি আমি চিৎকার করে বলতে চাইছিলাম, ঠাকুরমশাই, ঠাকুরমশাই আমায় বাঁচান, কিন্তু কিন্তু পারছিলাম না। আর তারপর রাধাকান্ত কথা বলতে বলতে হাঁপাচ্ছিল। তাকে আর কিছু বলতে মানাই করলাম। আজ রাত্রে একটু সাবধানে থাকলে কাল সকালে আমি সমস্ত ব্যবস্থাই করে দেব, এমন কথাই বলে দিলাম। কিন্তু সেদিন রাতে যে আমায় এমন একটা দৃশ্যের সম্মুখীন হতে হবে সেটা কি আমি জানতাম? রাতের বেলা আমার ঘুমটা ভেঙেছিল অনেক দেরিতে। যখন ঘুম ভাঙলো সঙ্গে সঙ্গে মনে হলো কোথায় যেন কিছু একটা হচ্ছে। মধুসুন্দরী দেবীকে স্মরণ করতে করতে ঘুমোতে গিয়েছিলাম, আর তাই ঘুমটা ভাঙতেই বুঝতে পারলাম আমার ঘুম এমনি এমনি ভাঙেনি। কেউ যেন আমায় প্রাণপণে ধাক্কা দিয়ে জাগিয়ে তুলেছে। জেগে ওঠার সঙ্গে সঙ্গে কানের কাছে কি যেন ফিস ফিস করে বলে উঠলো, তারানাথ, বড্ড দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যাও। আমি আর কোনো দিকে না তাকিয়ে প্রাণপণে ঘর থেকে বেরিয়ে বাইরে এসে সেই কুয়োটার দিকে ছুটতে লাগলাম। আর ছুটতে ছুটতে সেখানে যেতেই বুঝতে পারলাম যে সে মেয়েলি গলাটা আমায় বলেছিল, এই বৃষ্টির মধ্যেও কুয়োর ভেতরে একটা ঝাঁপিয়ে পড়ার শব্দ আমি শুনতে পেলাম। আর তার সঙ্গে সঙ্গে শশীকান্তের গলা থেকে শুনতে পেলাম একটা চিৎকার। তার মানে আজ রাধাকান্ত নয়, শশীকান্ত কুয়োর কাছে এসেছিল। শশীকান্ত কুয়োর ভেতরে ছিটকে গিয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমি ছুটে গেলাম সেখানে। ততক্ষণে শশীকান্ত সেই পুরনো কুয়োর ভেতরে পড়ে ছটফট করছে, কিন্তু কুয়োর ভেতর থেকে তাকে আমি তুলবই বা কি করে? তাড়াতাড়ি ছুটে এলাম। রাধাকান্ত, মাধব, পরিবার সবাইকে জাগিয়ে সকলে মিলে যখন দড়ি আর আলো নিয়ে সেখানে গিয়ে পড়েছি, তখন দেখি কুয়োর ভেতরে আর কেউই কোথাও নেই। কুয়োর জলটাও শান্ত হয়ে গেছে, যেন এখানে কিছু হয়নি। রাধাকান্ত প্রাণপণে চিৎকার করতে করতেই বলল, বাবা, বাবা, বাবা তুমি কোথায়? বাবা, বাবা তুমি কোথায়? কিন্তু শশীকান্তের কোনো সাড়াই নেই। ওদিকে বাড়িতেও শশীকান্ত কোথাও নেই। আমার প্রথমে মনে হয়েছিল আমার তো ভুল হতেই পারে, তাই গোটা বাড়িতে খুঁজেও কাউকে কোথাও আর খুঁজে পেলাম না। মাধব আর হরিহর ভাঙা কুয়োর পাশে বসে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে আমার দিকে তাকিয়ে বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই আপনি কিছু করুন, আপনি কিছু একটা করুন না, যদি বড়বাবুকে বাঁচানো যায় কোনোভাবে। আমি কি করব বুঝতে পারছিলাম না। নিজের চোখে দেখেছি শশীকান্ত ওই কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। অনেকক্ষণ ধরে সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎই রাধাকান্ত কি যেন একটা দেখে চিৎকার করে বলে উঠল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই,
ঠাকুরমশাই ওটা কি? ওই দেখুন, ওটা কি? রাধাকান্তের কথা শুনে আমি, মাধব, হরিহর সকলেই তাকালাম ওখানে। দেখলাম বেশ খানিকটা দূরে অন্ধকারের দিকে তখনও বৃষ্টি পড়েই চলেছে অনবরত, আর সেই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটা মূর্তি। রাধাকান্তর গলায় যেন একটা ধরা ধরা ভাব শুনতে পেলাম। সেদিকে তাকিয়ে সে বলল, আমার বাবাকে তুই নিয়ে গেছিস না? হ্যাঁ, তুই নিয়ে গেছিস। বল, কেন কেন নিয়ে গেছিস বল? কেন কেন তুই আমার বাবার এত বড় ক্ষতি করলি বল? কেন কেন? রাধাকান্ত কথা শেষ করতে না করতেই ছুটে গেল সামনের দিকে, যেখানে সেই ছায়া মূর্তিটা দাঁড়িয়ে ছিল সেই দিকে। আমি রাধাকান্তকে আটকাতে গেলাম, কিন্তু পারলাম না। মাধব, হরিহর দুজনে পাথরের মতো দাঁড়িয়ে রইল। রাধাকান্ত ছুটে গিয়ে সেখানে অন্ধকারের মধ্যে হারিয়ে যেতেই আমি এগিয়ে গেলাম সামনের দিকে। আর ঠিক তখনই শুনতে পেলাম একটা গলা, আমার সঙ্গে যে অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নিয়ে গেলাম ভাই। তুই আমার কথা জানিস না, তুই আমার কথা জানলে বুঝতে পারবি আমি কেন এমন করেছি। রাধাকান্ত পাথরের মতো ধপ করে বসে পড়ল। আমি রাধাকান্তের পেছনে গিয়ে দাঁড়ালাম। ঠিক এই কথাটাই শশীকান্তের মুখে আমি শুনেছিলাম। আসলে এই সব কিছুর জন্য দায় ছিল শশীকান্ত নিজে। আপনি কি বলছেন ঠাকুরমশাই? ওই মেয়েটি তার মানে শশীকান্তর মেয়ে? কিন্তু সেটা কি করে হয়? শশীকান্তের মেয়ে ওই কুয়োর মধ্যে পড়ে মারা গেল কি করে? আর সে তার নিজের বাবাকে মারবেই বা কেন? এই জমিদার বাড়িতে কখনো কোনো মেয়ের জন্ম হলে তাকে বাঁচিয়ে রাখা হতো না। সেই পরম্পরায় চলে আসছিল অনেক বছর ধরে। এই কথা গ্রামের কেউই জানতে পারত না। এই জমিদার বাড়িতে যখন সন্তান প্রসব হতো তখন প্রসূতি নারীকে অন্য কোথাও নিয়ে যাওয়া হতো। ছেলে জন্মালে তাকে নিয়ে ফেরা হতো এবং মেয়ে জন্মালে তাকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হতো কিংবা গুম করে খুন করা হতো। আসলে যে অশুভ শক্তিকে আমি দেখেছিলাম সে ছিল শশীকান্তরই মেয়ে। শশীকান্তের স্ত্রীর প্রথম সন্তান হয়েছিল মেয়ে, কিন্তু কোনো কারণে তাকে এই বাড়িতে রাখতে হয়েছিল। এই বাড়ি থেকে সন্তান প্রসবের সময় সে অন্য কোথাও যেতে পারেনি, কিন্তু মেয়ে সন্তান হওয়ায় তাকে ওই কুয়োর ভেতরে ফেলে দেওয়া হয়। কিন্তু সেই সন্তানকে যখন কুয়োর ভেতরে ফেলা হয় তখন যে দায় সেই সন্তান প্রসব করেছিল সে বলে এই সময় মেয়েটিকে মারা যাবে না, তাতে বিপদ হতে পারে। কোন এক অশুভ লগ্ন ছিল তখন, সেই লগ্নে মেয়েটিকে মারলে সে আবার ফিরে আসবে। সত্যি বলতে ছোট্ট সেই মেয়েটিকে ওর মধ্যে ফেলে দেওয়ার পর সে এমন রূপে কিভাবে ফিরে এসেছিল তা আমি প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝতে পেরেছিলাম। আসলে এত বছর ধরে ওই কুয়োর ভেতরে অনেক মেয়েকেই মারা হয়েছিল। তাদের সমস্ত শক্তি ওই একটি অপশক্তি রূপ নিয়ে ফিরে এসেছিল এই পরিবারকে ছাড়খাড় করতে। পরে জানতে পেরেছিলাম নিত্যানন্দ এই অপরাধের সঙ্গে যুক্ত ছিল, আর তাই নিত্যানন্দকেও সে মারতে চাইছিল। প্রথমে নিত্যানন্দ, তারপরে শশীকান্ত, কিন্তু মাঝখানে রাধাকান্তের উপর তার আক্রোশ বেড়েছিল, কারণ সে এই পরিবারেরই সন্তান। শশীকান্তকে মারার পর তার সেই রাগ কমে যায়, তাই সে রাধাকান্তকে মারে। সেই রাতেই সে এখান থেকে চলে যায়। তাই? তাহলে তারপরে আপনি কি করলেন? পরের দিন সকালে জমিদার বাড়িতে নেমে এলো এক অদ্ভুত অন্ধকার। রাধাকান্তের শ্বশুর বাড়ি থেকে তার স্ত্রী, মা এবং সন্তানকে ফিরিয়ে আনা হলো। জমিদার বাবুর মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। আর সাহস করে সেই কুয়োর ভেতরে নামতেও পারেনি। আমি বুঝতে পারছিলাম না যে এবার ঠিক কি করা উচিত। তাই রাধাকান্তকে তার বাবার প্রায়শ্চিত্ত করার এবং শ্রাদ্ধ শান্তি করার কথা বলে আমি সেখান থেকে বেরিয়ে আসি।